আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। প্রথম ম্যাচটা তুই 11-এ ছিলেন না, তুই মন খারাপ? না, ডেফিনেটলি অবশ্যই মন খারাপ, কারণ যেহেতু আমি লাস্ট T20 NCL T20 টুর্নামেন্টটা আমি অনেক ভালো খেলেছি, তো তারপরেও যেহেতু টিমের সুযোগ পাইনি, বাট কেন পাইনি, কী কারণে পাইনি জিনিসটা আমি ক্লিয়ার না। বাট আমার কাছে মনে হয় যে আমরা যারা সিনিয়র আছি যদি পারফর্ম করি, ফিট থাকি, তাহলে অবশ্যই সুযোগ পাওয়া উচিত। আর যদি পারফর্ম না করি বা ফিট না থাকি, তাহলে ডেফিনেটলি নিজের ডিসিশনটা নিজেই নেওয়া ভালো। যত সম্মানের সহিত আপনি জিনিসটা ভালো মতন ছেড়ে দিবেন, ওইটাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক পজিটিভ থাকবে এবং ভালো থাকবে। সোশ্যাল মিডিয়াতে আমরা শুরুতে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ব্যাপার ইদানিং খেয়াল করছি বা অনেকে অনেক রকম কমেন্টস করছে যে আপনার জিয়া ভাই, মুক্তার আলী ও শাহজামুল এদের আসলে বয়স হয়ে গিয়েছে, দে 35+, আপনাদের আসলে এখন ক্রিকেটটা ছেড়ে অ্যাটলিস্ট T20 ফরম্যাটটা থেকে সরে এসে আপনারা যদি ম্যাচ না খেলেন বা টুর্নামেন্ট না খেলে একটা ইয়াংস্টারের সুযোগ আছে। কিন্তু আমি যতটুকু জানি লাস্ট NCL-এ আপনি টপ 10 বা টপ 12 হায়েস্ট রান গেটারের মধ্যে ছিলেন, তো পারফরমেন্স কিন্তু আপনার থেকে আসছে, আপনি প্রিমিয়ার BPL-এও টিম পাচ্ছে। তো এসব কমেন্টস আপনার কেমন লাগছে? দেখেন, অনেক মানুষ যারা কমেন্টস করে তারা হয়তোবা জানেই না যে আসলে কার কি পারফরমেন্স, জাস্ট কমেন্ট করার দরকার, এটা কমেন্টস করে দেয়। বাট আলটিমেটলি যে কার ব্যাপারে কমেন্টস করছে বা কাকে নিয়ে কথা বলছে তার সম্পর্কে জানাটাও খুবই জরুরি। হ্যাঁ, যে যারাই দেখেন, যাদের নামই আসছে সিনিয়র প্লেয়ার, তারা সবাই কিন্তু পারফর্ম করছে, কেউ কিন্তু পারফর্ম ছাড়া কিন্তু কেউ চেহারা দেখে টিমে সুযোগ পাচ্ছে না। তো যারাই পারফর্ম করছে তারাই কিন্তু যেহেতু পারফর্ম করছে, ফিট থাকছে, যেহেতু আমরা সবাই জানি যে আমাদের এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা ফিটনেস ক্যাম্প হয়, তো ফিটনেস ক্যাম্পের থেকে ফিটনেস টেস্ট হয়, ওইখান থেকে বাছাই করা হয় যে কারা কারা ফিট, কারা কারা আনফিট। যারা আনফিট তারা খেলার আগে আরেকটা সুযোগ পায় টেস্ট দেওয়ার জন্য। তো আমার বয়স যতই হোক না কেন, আমি যদি ফিটনেস লেভেলটা যেটা দেওয়া হয় সেটা যদি আমি অ্যাচিভ করতে পারি, হ্যাঁ, ভালো করতে পারি এবং পারফর্ম করতে পারি, তাহলে ওয়াই নট, আমি কেন খেলবো না। বাট সেটাই আসলাম যে আসলে যারা কমেন্টস করে তারা আসলে জানে না যে কাকে নিয়ে কমেন্টস করছে, বা তার আসলে লাস্ট ব্যাকগ্রাউন্ড বা লাস্ট খেলার পারফরমেন্সটা কীরকম। তো কমেন্টস করতেই পারে একটা মানুষ, এটাতে আমি আসলে ওইভাবে চিন্তাও করি না, ভাবিও না যে কেন কমেন্টস করতেছে। বাট এইগুলি নিয়ে আমি আসলে খুব একটা মাথা ব্যথা নাই। আমার একটাই মাথা ব্যথা, সম্মানের সাথে ক্রিকেট খেলা এবং সম্মান থাকা অবস্থায় নিজেকে কুইট করে দেওয়া। সম্মান থাকা অবস্থায় কুইট করে না। আপনার এক সময়কার ওপেনিং পার্টনার তামিম ইকবাল রিটায়ার্ড, মুশফিকুর রহিম রিটায়ার্ড, আপনার সমবয়সী যারাই ছিলেন অলমোস্ট রিটায়ার্ড, মাহমুদুল্লাহ, রিয়াদ ভাই, সাকিবুল হাসান। সো বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট ছেড়ে দেওয়ার লাস্ট মানে পরিকল্পনাটা কি আপনার, মানে কবে নাগাদ ছেড়ে দেওয়ার ব্যাপারে আর এটা আমারটা। হ্যাঁ, আপনি কবে ছাড়তে চাচ্ছেন? তো আমার যেটা চিন্তা, আমি খুব রিসেন্টলি চিন্তা আছে, বাকিটা আল্লাহ জানে। আল্লাহ যখন মেবি ইয়েস মেবি নট, হ্যাঁ, তো আমি নট শিওর স্টিল নাও। বাট আমি আস্তে আস্তে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে ফেলছি। যে আসলে দেখেন, একটা মানুষ যখন 21-22 বছর আপনি ডোমেস্টিক ক্রিকেট, ইন বিটুইন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, হ্যাঁ, তো আপনার ছাড়াটাও কিন্তু একটা খুবই কষ্টদায়ক হয়। তো আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করে ফেলছি ওই ইমোশন জায়গাটাকে নিজেকে কন্ট্রোল করা, যাতে যখন চিন্তা করব যে না, আমার এখন ছাড়া উচিত, তখন হাসি মুখেই যেন ছাড়তে পারি। ক্যাপে লেখা 63 আপনার ন্যাশনাল টিমের জার্সি নাম্বার। ন্যাশনাল টিমের সুযোগ পাওয়া হয়েছে কম বেশি, পারফর্মও হয়েছে, একটু কি আক্ষেপ রয়ে গেছে শেষ বয়সটায় যদি একটু পারফর্ম করলেন, 63 নাম্বার জার্সিটা যদি আরেকবার পড়তে পারেন, এই আক্ষেপটা নিয়ে কি বিদায় নিতে চাচ্ছেন কিনা? দেখেন, ভালো খারাপ যেটাই থাকুক না কেন,
আমি তো আর আমার পাসটাকে ফেরত আনতে পারবো না, বাট আমার অনেক অপরচুনিটি ছিল যে সময়গুলোকে আমাকে নেওয়ার জন্য, বাট আমি আমাকে সেই অপরচুনিটিটা দেওয়া হয়নি। বাট আমি আমি বলবো যে আমি আমার কেরিয়ারে ভেরি আনফর্চুনেট। আর আমি আমার পুরো কেরিয়ার যদি দেখেন, খুবই আন্ডার রেটেড প্লেয়ার। হ্যাঁ, পারফর্ম করি সব জায়গায়, কিন্তু কখনো হাইলাইটস হয় না, কখনো মিডিয়ায় আসে না, কখনো ইয়ে হয় না। হ্যাঁ, তো আমি 100 মারলেও কখনো মিডিয়াতেও আসে না। হ্যাঁ, কেউ যদি 30 মারে খুব বড় করে মিডিয়ায় আসে, তো মিডিয়ার সাপোর্ট বা আদার সাপোর্টগুলো কখনোই আমার সাথে আসেনি। হ্যাঁ, তো হয়তোবা এই কারণেই হয়তোবা আমার সুযোগটা তেমন একটা হয়নি। বাট এটা নিয়ে আমার, টু বি অনেস্ট, আমার কোনো আক্ষেপ নেই। তবে এতটুকু বলতে পারবো যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট যতটুকুই খেলেছি, যতটুকুই সুযোগ পেয়েছি, আমি খারাপ খেলিনি। হ্যাঁ, বাট আমাকে সুযোগ দিলে আরও ভালো বা খারাপ সেটা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমি আরেকটু সুযোগ পেলে হয়তো বা আরেকটু ভালো পারফরমেন্স করতে পারতাম। আপনি যার সঙ্গে ওপেনিং করতেন সেও রিটায়ারমেন্ট, সে এখন পিসিবি ইলেকশনে লড়বে। নিউজটা আপনি কি? অবশ্যই খুবই পজিটিভভাবে দেখছি। আমার কাছে তো মনে হয় যে ওর মতন ছেলে, তামিমের মতন ছেলে যদি বোর্ডে প্রথমে ডাইরেক্টর হয়ে বা বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসতে পারে, তাহলে আমি মনে করি যে ক্রিকেটের জন্য অনেক ভালো একটা দিক হবে। দেখেন, বুলবুল ভাইও কিন্তু খুব ভালো কাজ করছে, বাট জিনিসটা হচ্ছে যে তামিম এমন একটা পার্সন, ওর ক্যারেক্টার এমন, ওকে আপনি যখনই লিডিং রোডে রাখবেন এবং ওকে ওর দায়িত্বটা ফ্রিলি ছেড়ে দিবেন ওর হাতে, ও এমন কিছু করে দেখাবে যেটা অন্য 10জন মানুষের মাথায়ও আসবে না, চিন্তাও আসবে না। হ্যাঁ, তো তামিমকে আমার মনে হয় যে অবশ্যই আসা উচিত ক্রিকেটের স্বার্থে। সাথে যে বুলবুল ভাই আছেন, উনিও বাংলাদেশের লিজেন্ডারি প্লেয়ার, উনিও খুব ভালো কাজ করছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে তামিমকে অবশ্যই লিডিং রোলে আনা উচিত। কোয়াবের একটা নির্বাচন হলো, আপনার আর সেই চেয়ারে বসলে মিথুন ভাইয়ের কাছে আপনার এক্সপেকটেশন কি? যেহেতু প্লেয়ারদের নিয়ে অনেক অবজেকশন থাকে, প্লেয়ারদের অনেক কথা বলার থাকে, বিপিএলও আপনারা টাকা পান না, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক দুর্নীতি হয়। মিথুন ভাই, তামিম ভাই, দুইজন আপনার বলতে গেলে দুইজন আপনার বন্ধুর মতোই। দুই বন্ধুর কাছে আপনার চাওয়াটা কি থাকে দেশের ক্রিকেটের জন্য? দেখেন, তামিমেরটাই প্রথমে আসি। তামিম যদি ধরেন আহ, আল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, ও যদি ইনশাল্লাহ বোর্ড প্রেসিডেন্ট হয়, হ্যাঁ, তাহলে বা বোর্ডের কোনো বড় দায়িত্বে থাকেন, তাহলে দেখেন ওর কাছে যাওয়াও লাগবে না। ও এমন একটা পার্সন, ও জানে যে আসলে প্লেয়াররা কোন জিনিসটা সাফার করছে, কোন জিনিসটা প্লেয়ারদের উন্নতি করার জায়গা আছে, কোন জিনিসটা প্লেয়ারদের দরকার, যেগুলি না অন্যান্য বোর্ড প্রেসিডেন্ট বা এদের এদের অনেক গ্যাপ ছিল। হ্যাঁ, তো তামিম কারেন্ট ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল থেকে খেলা ছেড়েছে, ন্যাশনাল টিম থেকে সব দিক থেকে খেলা ছেড়েও যেহেতু বোর্ডে আসছে, তো আমার কাছে মনে হয় যে ওর কাছে যাওয়াও লাগবে না। হ্যাঁ, যে ও সবগুলি ইনশাল্লাহ প্লেয়ারদের ফরে সব কিছুই ঠিক করে ফেলবে। প্লেয়ারদের কি চাওয়া পাওয়া আছে, প্লেয়ারদের কী কী সুযোগ সুবিধা আছে। আর যেহেতু মিথুন আলী, দেখেন মিথুন আলী খুবই ভালো একটা ছেলে, এবং আমার কাছে মনে হয় যে ও একদম রাইট পারসন যে কোয়াবের এখন যে প্রেসিডেন্ট হয়েছে ও। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের প্লেয়ারদেরও বুঝতে হবে, হ্যাঁ, যে আপনি এত বছর এত জিনিসগুলো নিয়ে আপনি সাফারার হয়েছেন, একটা ছেলে মাত্র আসলো 1 মাস কাছাকাছি যে ওর প্রেসিডেন্ট পদে পেয়েছে, তো ওকেও একটু সময় দিতে হবে। এবং আমার বিশ্বাস যে প্লেয়াররা ওই সময়টা দিবে, এবং প্লেয়াররা ওর প্রতি আশ্বাস থাকবে প্লেয়ারদের। কারণ যেহেতু একটা নতুন কমিটি হয়েছে, সবারই তো আসলে কাজগুলো বুঝতে হবে। হ্যাঁ, আর আমরাও চাবো না যে নতুন প্রেসিডেন্ট আসছে, এখন এই সমস্যা ওই সমস্যা নিয়ে সব কিছুই বোর্ডের সাথে নেগোসিয়েশনে যাওয়া। দেখেন, বোর্ড আর কোয়াব জিনিসটা হলে কি একটা সুন্দর সুতার মতন লম্বা থাকতে হবে। হ্যাঁ, যে এটাতে কিন্তু আমরা কখনো কোয়াব থেকে বোর্ডের সাথে আর্গুমেন্টে যাব না। বোর্ডেরও বুঝতে হবে যে আমাদের জিনিসগুলো যতটুক ভালোভাবে চিন্তা করে যে প্লেয়ারদের স্বার্থে জিনিসগুলো ডিসিশন দেওয়া, তো সেটাই হলে তো আমার কাছে মনে হয় যে আসলে
এইটাতে কোনো প্রবলেম হবে না। আর আমাদের সবসময় ভুল কনসেপ্ট থাকে যে কোয়াব এবং ক্রিকেট বোর্ড একজন আরেকজনের এগেনস্টে থাকে। এইটা জিনিসটা change হ্যাঁ আমার বিশ্বাস যে এবার জিনিসটা চেঞ্জ হবে। কারণ আগে যারা ছিল বা আগে যারা কাজ করেছে এই কোয়াবটা নিয়ে, তাদের মধ্যে বোর্ডের এবং প্লেয়ারদের সাথে কোয়াবের অনেক বেশি গ্যাপ ছিল। তো আমার বিশ্বাস যে মিথুন এবং মিথুনের যারা কমিটিতে আছে সবাই মিলে আমরা চেষ্টা করব যে এই প্লেয়ার এবং কোয়াব এবং বোর্ডের দূরত্বটা যতটা কমিয়ে আনা যায় এবং একসাথে এক সুতায় যাতে আমরা কাজগুলো করতে পারি। বাংলাদেশ ক্রিকেট তো 3টা স্টেডিয়াম ক্রিকেটের পক্ষে ছিল না, বৃষ্টি হলো, খেলাটাও সরিয়ে নেওয়া হল। কতখানি আপসেট আপনি যে একটা এনসিএল টি20 মতো টুর্নামেন্ট একদম শুরুতেই বন্ধ হয়ে গেল আর সাময়িক সময়ের জন্য, এবং রাজশাহী এবং বগুড়াবাসীর জন্য আপনার বার্তাটা কি? দেখেন, ডেফিনেটলি রাজশাহী বগুড়ায় যদি ওয়েদারটা এমন না হতো আর খেলা হতো, ডেফিনেটলি আপনি অনেক মানুষ মাঠে আসতো, খেলা দেখতো। কারণ এই দুই জায়গার মানুষরা কিন্তু খেলার খুব প্রেমী। বাট আমার কাছে মনে হয় যে এই রাজশাহী এবং বগুড়া এই সময়ে যারাই এই চিন্তাটা করেছে যে এই সময়টায় খেলা হবে, এই সময়টা আসলে রাজশাহী বগুড়াতে খেলাটা না দিয়ে আপনি হয়তো বা ঢাকা সিলেট দিতেন বা ঢাকা চিটাগং বা সিলেট চিটাগং দিতেন, অ্যাটলিস্ট 5টা ওভার খেলার কিন্তু একটা অপরচুনিটি থাকতো প্রত্যেকটা টিমের। বাট এইখানে হয় কি যে আউটফিল্ডটা একটু বৃষ্টি হলেই আউটফিল্ডটা পানি জমে যায়, খেলার উপযোগী থাকে না। তো আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে যদি এই এই সিদ্ধান্তগুলো না হয় তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো হবে। কারণ দেখেন, এরকম জায়গায় কখনো এত বড় টুর্নামেন্ট, এতগুলো ন্যাশনাল প্লেয়ার প্রত্যেকটা টিমে আছে, যারা বাংলাদেশের জন্য খেলে, তারা যখন আসবে ডেফিনেটলি মানুষ আসবে, তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, তারাও আসবে। তো আমার মনে হয় যে এইসব চিন্তাগুলো যদি আরেকটু চিন্তা করে না হয়, যে কোন সময়টুকু কোন মাসে যদি এই রাজশাহী বগুড়া এরকম টাইপের টুর্নামেন্ট দেওয়া যায়, যেই সময়টা বৃষ্টি হবে না, ভালো ওয়েদার থাকবে, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের একটা আর্নিং সোর্স যেটা থাকে টিকেটের, সেটাও অনেক ভালো হবে, প্লাস অনেক ক্রাউড হবে। হ্যাঁ, তো খেলাটাও আরও জমজমাট হবে। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই ভালো ডিসিশন নিয়েছে যে এই সময়টা খেলাটা স্টপ করে দিয়েছে। বাট আমার মনে হয় যে একটু চিন্তা করলে ভালো।